গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডার্টন স্যার। তোমরা এখন পাচ্ছ একটি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস। আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য এটি তোমাদের কাজে লাগবে। তো আমাদের আজকে এই প্র্যাকটিস ক্লাস নাম্বার কিন্তু হচ্ছে 9। এর আগে 8টি ক্লাস হয়েছে, যারা দেখোনি অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশন এই চ্যানেলে কিন্তু ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। পাশাপাশি সমস্ত যে ক্লাসগুলো আমাদের নেওয়া হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস, আমাদের দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা এই ব্যাচের কিন্তু লিঙ্ক আর নোটিফিকেশন পাবে। এবং আমরা বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ, পেইড ব্যাচ কিন্তু করাচ্ছি, সেটা তোমরা TWS একাডেমি অ্যাপে পাবে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সেখানে প্রত্যেকটা ব্যাচ কি কি আমরা করাচ্ছি তোমরা দেখতে পাবে। বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি এখানে দেওয়া হচ্ছে, WBKB পরীক্ষা, পাশাপাশি WBPSCর বিভিন্ন পরীক্ষা, SSCর পরীক্ষা, রেল, NM GNM, ওয়েস্ট বেঙ্গল টেট, এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমরা দিয়ে থাকি। বেশ দীর্ঘদিন ধরে কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে এই প্রস্তুতি কিন্তু দিচ্ছি। প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো, আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে 2027 সালে NM GNM পরীক্ষাকে টার্গেট করে। আমরা এবার ব্যাচটা একটু অ্যাডভান্স শুরু করেছি, কারণ এখানে সায়েন্স যে পার্টটা থাকে খুব ডেপথে পড়তে হবে। তো হঠাৎ করে কয়েক মাস পড়লে কিন্তু সম্ভব নয়, আর একটু আগে থেকেই শুরু করা হয়েছে এই জন্যই, কারণ তোমাদের প্রস্তুতিতে যেন কোনো রকম খামতি না থাকে। ওকে, তোমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স কিন্তু খুব ডিটেলসে পড়তে হবে, যেখানে ম্যাক্সিমাম নাম্বার থাকে 75 মার্কস এই ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে থাকে। বাদ বাকি 50 নাম্বার, 75, 25, 40 নাম্বার তোমরা পাবে সেখানে কিছু ম্যাথমেটিক্স, রিজনিং, জিকে, ইংলিশ, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো টোটাল যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এখানে ক্লাস, সমস্ত সাবজেক্ট, তার ক্লাস, মক টেস্ট, প্র্যাকটিস সেট এবং সমস্ত ক্লাসের PDF তোমরা পাচ্ছ। সোম থেকে শনি সম্পূর্ণ লাইভ ক্লাস কিন্তু পাবে এবং সেখানে তোমার কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করতে পারবে এবং সেখানে তুমি অ্যান্সার পাবে। ঠিক আছে, 15 মাস এই ব্যাচে ভ্যালিডিটি থাকবে, 3 মাসে আমরা টোটাল সিলেবাসটা কমপ্লিট করব। ওকে, আমাদের WBBKPর একটা নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে এই কিছুদিন আগেই। এটাও 5 মাসের একটা ফাউন্ডেশন ব্যাচ, একেবারে শুরু থেকে এখানে শেখানো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে। এবং পঞ্চায়েত পরীক্ষার জন্য ব্যাচ রয়েছে আমাদের। পাশাপাশি আপকামিং 2027 সালের SSC GD MTS এর জন্য একদম দুর্দান্ত একটা ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা ক্লাসে আছো দেখছো, যদি মনে হয় যে GD MTS এর জন্য পড়বে, অবশ্যই এই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। এখানে কিন্তু নতুন এবার হিন্দি এই সাবজেক্টটা অ্যাড করা হয়েছে। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম, ব্যাচ নিয়ে কথা বলেছি। আমাদের আজকের জিকে আলোচনা শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, বিজয়নগর সাম্রাজ্যের নায়ক বলতে কি বোঝায়? প্রধানমন্ত্রীবর্গ সামরিক প্রধান, যিনি নির্দিষ্ট এলাকা নিয়ন্ত্রণ করেন। অশ্বারোহী সৈন্যদল। অপশন ডি বলছে বৃহৎ এবং প্রভাবশালী মন্দিরের পুরোহিত। তো বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য দক্ষিণ ভারতে আমরা পাবো। তো তুঙ্গভদ্রা নদীর তীরে এই বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠে। সেই সময় দিল্লির সুলতান ছিল তুগলক বংশীয় রাজা মোহাম্মদ বিন তুগলক। তার আমলে কিন্তু দক্ষিণ ভারতে বিজয়নগর এবং বাহমনি একই সঙ্গেই প্রায় স্বাধীন রাজ্যের সূচনা হয় বা গড়ে ওঠে। এই বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে আমরা 4টি রাজবংশের কথা পাই। প্রথম হচ্ছে সঙ্গম, তারপর সালুব, তুলুব আর বিডু। তো বিজয়নগর সাম্রাজ্যে এই নায়ক বলতে সামরিক প্রধানকে বোঝানো হয়, যিনি নির্দিষ্ট এলাকা নিয়ন্ত্রণ করেন। কোশ্চেন নাম্বার 2, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? কোশ্চেন নাম্বার 2, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? অপশন এ উজ্জয়িনী, অপশন বি বিজয়নগর, অপশন সি দেবগিরি, অপশন ডি দ্বার সমুদ্র। সঠিক উত্তর কি হবে? কৃষ্ণদেব রায় সম্পর্কে আমরা বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসতে দেখেছি। কৃষ্ণদেব রায় তিনি কোন বংশের রাজা ছিলেন? তিনি বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিলেন, এটা আমরা প্রত্যেকে জানি। এবং বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের তিনি রাজা ছিলেন। তুলুপ বংশের রাজা ছিলেন তিনি। তুলুপ বংশ বিজয়নগর সাম্রাজ্যের 3য় বংশ, অর্থাৎ প্রথম সঙ্গম, সালুব, তারপর তুলুপ বংশ। এই তুলুপ বংশের শ্রেষ্ঠ সম্রাট বা শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়কে বলা হয়। পাশাপাশি টোটাল গোটা বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসে তাকেই শ্রেষ্ঠ রাজা ধরা হয়। ওকে, কৃষ্ণদেব রায় তার মন্ত্রিসভায় 8 জন প্রধান বিখ্যাত কবি ছিল, তাদেরকে অষ্টদিগ্গজ বলা হতো।
পাশাপাশি কৃষ্ণদেব রায়ের লেখা আমুক্ত মাল্যদা, যেটা তেলেগু ভাষায় লেখা, সেটা পরীক্ষা দেয়। কৃষ্ণদেব রায়ের সময় তেলেগু ভাষার জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি পায় তার রাজ্যে। কোশ্চেন নাম্বার 3, চৈতন্যদেব তিনি জন্মগ্রহণ করেছিলেন কোন শতাব্দীতে? শ্রী চৈতন্যদেব চৈতন্য মহাপ্রভু নামেও তিনি কিন্তু খ্যাতি লাভ করেছেন। তো চৈতন্যদেব তার জন্মস্থানটা কোথায় বলতো? নদিয়ার নবদ্বীপে। নদিয়া জেলার নবদ্বীপে তার জন্ম হয় 1486 সাল নাগাদ দোল পূর্ণিমা তিথিতে। তো 1486 সালটা আমরা যদি দেখি কোন শতাব্দীর মধ্যে পড়ছে, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ নাকি সপ্তদশ? 1486 সাল মানে কোন শতাব্দী? এটাকে বলা হচ্ছে পঞ্চদশ শতাব্দী। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। তার সময় বাংলার রাজা ছিল হুসেন শাহ, এটাও পরীক্ষায় দেয়। তো পঞ্চদশ শতাব্দী শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল নদিয়া জেলার নবদ্বীপে। কোশ্চেন নাম্বার 4, বিখ্যাত বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? বিখ্যাত বিরূপাক্ষ মন্দির আমরা দেখবো, এটা প্রথম দিকে এটা খুব ছোট একটা মঠ আকারে ছিল, সপ্তম শতাব্দীতে শুরু হয়। পরবর্তী পঞ্চদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের সময়, ওই সময় আমরা দেখব এটা নতুন করে আবার গড়ে ওঠে। তো এই বিখ্যাত বিরূপাক্ষ মন্দির এটি অবস্থিত হচ্ছে হাম্পিতে। হাম্পিটা কোথায়? কর্ণাটক। ঠিক আছে, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 5, বাবরের ভারত আক্রমণের সময় দক্ষিণ ভারতের বিজয়নগরের সম্রাট কে ছিলেন? এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আছে। মুঘল সম্রাট বাবর তিনি ভারতে আসছেন, ভারত আক্রমণ করে কবে? 1526, তাই তো 1526। পানিপথের প্রথম যুদ্ধ, ইব্রাহিম লোদি তখন লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি তাকে পরাস্ত করছে পানিপথের যুদ্ধে, দিয়ে সুলতানি যুগের অবসান হবে, মুঘল যুগের সূচনা হবে ভারতের ইতিহাসে। সেই সময় দক্ষিণ ভারত যদি আমরা দেখি, বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি পাশাপাশি চলছে, স্বাধীন সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের সেই সময় রাজা ছিল কৃষ্ণদেব রায়। তাহলে প্রশ্ন আসে, কৃষ্ণদেব রায় কার সমসাময়িক ছিল? মুঘল সম্রাট বাবরের সমসাময়িক তিনি কিন্তু ছিলেন। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটি তোমার হৈসলা এর রাজধানী ছিল? হৈসেল বা হোসেলা এটাকে বলা হয়, এটা একটা আঞ্চলিক রাজ্য বা বংশ আমরা বলতে পারি, মূলত কর্ণাটকে এটা ছিল। তো এদের রাজধানীটা কোথায় ছিল? মালখেত, দারসমুদ্র, সোমনাথপুর, বাদামি। কোশ্চেন নাম্বার 6, এখানে আমরা সঠিক উত্তর করব অপশন নাম্বার বি, দারসমুদ্র, যেটা মূলত কর্ণাটকে তাদের রাজধানী ছিল। কোশ্চেন নাম্বার 7, বিখ্যাত ঐতিহাসিক রবার্ট সিওয়েল এ ফরগটেন এম্পায়ার এই বইটি লেখেন কোন রাজ্য সম্পর্কে? কোন সাম্রাজ্য সম্পর্কে তিনি এই বইটি লিখেছেন? কোশ্চেনগুলো একটু ডেপথের কোশ্চেন, কারণ বর্তমান দিনে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন লেভেল কিন্তু আপগ্রেড হচ্ছে এবং আমাদেরও সেই রকম ভাবে প্রস্তুতি রাখতে হবে। আমরা আজকে একই জায়গা থেকে কয়েকটা কোশ্চেন তোমাদের করিয়ে রাখলাম। অপশন সি এখানে বিজয়নগর সাম্রাজ্যটাই সঠিক উত্তর হয়ে যাবে। বিজয়নগর সাম্রাজ্য যাদের রাজধানী ছিল হাম্পি। ঠিক আছে, এর প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্ক, দুই ভাই, হরিহর এবং বুক্ক এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তোমরা আগেই শুনলে যে মোহাম্মদ বিন তুগলক যখন দিল্লি সুলতানি যুগের শাসক, তুগলক বংশের, সেই সময় এই সাম্রাজ্য স্বাধীনভাবে গড়ে উঠছে। পরবর্তী কোশ্চেন পলিটি থেকে, লোকসভার প্রধান মুখপাত্র কে? লোকসভার প্রধান মুখপাত্র কে? ভারতের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, লোকসভার স্পিকার, লোকসভার মনোনীত সদস্য। তো লোকসভা এটা হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টের একটা অংশ। পার্লামেন্ট গঠিত হচ্ছে তিনটে উপাদান দিয়ে আমরা বলতে পারি, একটা হচ্ছে রাজ্যসভা, লোকসভা আর রাষ্ট্রপতি। তো লোকসভা সেটার পরিচালনার দায়িত্ব থাকে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের, তো প্রধান মুখপাত্র তাকে বলা হয়। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। তো পার্লামেন্টের উচ্চ কক্ষ যদি আমরা বলি আপার হাউস, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রাজ্যসভা।
এটা হচ্ছে রাজ্যসভা। আর 2 নম্বর হচ্ছে নিম্নকক্ষ, যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে লোকসভা। এই লোকসভা তাহলে পার্লামেন্টের নিম্নকক্ষ, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে। লোকসভার ক্ষেত্রে এর সদস্য সংখ্যা সর্বোচ্চ 550 জন হতে পারে। এর সদস্য কিন্তু বেশি, স্ট্রেংথ বেশি, ক্ষমতা বেশি, দলে ভারী, ক্ষমতা বেশি কার? লোকসভার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 9 বলছে ভারতের 3টি সংসদীয় অধিবেশন যেটা সংগঠিত হয়, যেগুলি হচ্ছে বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন এবং আরেকটা কোনটি? উত্তর কি হবে? শরৎকালীন, গ্রীষ্মকালীন, শীতকালীন, নাকি কোনোটি নয়? তো এখানে আমরা জানি পার্লামেন্টের যে অধিবেশনগুলো হয় মূলত 3টি অধিবেশন। একটা প্রথমে যেটা হয় গ্রীষ্মকালীন বা বাজেট সেশন, আরেকটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন বা মনসুন সেশন, আরেকটা হচ্ছে শীতকালীন অধিবেশন, এবং যেটার লেন্থটা সব থেকে কম হয়, সব থেকে বড় অধিবেশন হচ্ছে বাজেট সেশন বা গ্রীষ্মকালীন অধিবেশনটা সব থেকে বড় হয়। আর শীতকালীনটা অধিবেশন এটা হচ্ছে সব থেকে ছোট সময়ের জন্য হয়, মানে সময়টা এখানে সংক্ষিপ্ত, 3টার মধ্যে সংক্ষিপ্ত। কোশ্চেন নাম্বার 10 দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কৌশল নয় যা সংসদের সদস্যদের জন্য উপলব্ধ? কোনটি আনুষ্ঠানিকভাবে কোনো নির্ধারিত কৌশল নয় কিন্তু এটা করা হয়? সেটা কি? 0 আওয়ার কল অ্যাটেনশন নোটিস, হাফ অ্যান আওয়ার ডিসকাশন, শর্ট ডিউরেশন ডিসকাশন। কোশ্চেনটা পরীক্ষায় এসছে, পিএইচএসএল আসা প্রশ্ন। দেখো, পার্লামেন্টে একটা অধিবেশন চলছে এবং সেখানে 0 আওয়ার বলে একটা কথা আছে, যেটা 12টা থেকে 1টার মধ্যে হয়। ডিউরেশন কতক্ষণ হয়? 30 মিনিট হয়। টাইম পিরিয়ডটা 12টা থেকে 1টা, সাধারণত কোশ্চেন আওয়ারের পরেই 0 আওয়ার শুরু হয় এবং সেখানে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কেউ বলতে পারে। অপশন এ সঠিক উত্তর। এটা কোনো আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কৌশল নয়, বাট এটাকে ফলো করা হয়। কোশ্চেন নাম্বার 11, ভারতের প্রতিটি পার্লামেন্ট অধিবেশনের প্রথম ঘন্টাটি কি হিসাবে বরাদ্দ করা হয়? কি হিসাবে বরাদ্দ করা হয়? ফার্স্ট আওয়ার। প্রথম ঘন্টা, পার্লামেন্ট শুরু হলো ধরো 11টায়, প্রথম 1 ঘন্টা কিসের জন্য বরাদ্দ? অপশন এ প্রশ্ন উত্তর পর্ব, অপশন বি অর্ধেক ঘন্টা, অপশন সি 0 আওয়ার, অপশন ডি কোনোটি নয়। এখানে উত্তর কি হবে? প্রথম ঘন্টাটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার, প্রশ্ন উত্তর পর্ব থাকে, তারপর শুরু হবে 0 আওয়ার, নেক্সট শুরু হবে 0 আওয়ার, কোশ্চেন আওয়ারের পরে নেক্সট 0 আওয়ার শুরু হবে। পরবর্তী কোশ্চেন আসবো পলিটি থেকে, ইকোনমি থেকে। কোশ্চেনটা বলছে ফসল কাটার সময় কিছুদিনের জন্য অতিরিক্ত শ্রমিক নিয়োগ করলে কৃষি ক্ষেত্র কোন ধরনের বেকারত্ব তৈরি হয়? ধরো বর্ষাকালে পাট হবে, পাট কাটা হবে, পাট ফেলা, পচানো, পাট তন্তু নিষ্কাশন, ঠিক আছে, এই সময় একটা কিন্তু নির্দিষ্ট সংখ্যক লেবার বা শ্রমিক নিয়োগ হয়। এই ক্ষেত্রে কৃষিকাজে আমরা যদি দেখি, কোনো ধান কাটার সময় বা যে কোনো ফসল কাটার সময় কিছু শ্রমিক লাগে, কিছু মজুর লাগে, কিন্তু তারপরে আবার কিন্তু তাদের কাজ থাকে না। তো এই ধরনের বেকারত্বটাকে অর্থনীতির ভাষায় কি বলা হয়? বেকারত্বের বেশ কয়েকটা শ্রেণী বিভাগ আছে। অপশন এ ছদ্মবেশী বেকারত্ব, চক্রাকার বেকারত্ব, মরশুমি বেকারত্ব, অপশন ডি কাঠামোগত বেকারত্ব। তো এই যে বেকারত্বটা তৈরি হবে এটাকে বলা হয় মরশুমি বেকারত্ব, সিজনাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ একটা মরশুমে এদের কাজ আছে বাট বাদ বাকি সময় কাজ নেই, এই বেকারত্বকে মরশুমি বেকারত্ব বলা হয়। এটা দেখবে শীতকালে যারা খেজুর গাছের রস থেকে বিভিন্ন মিষ্টি তৈরি করে, সেক্ষেত্রেও প্রযোজ্য। কোশ্চেন নাম্বার 13 বলতে গ্রামীণ এলাকায় কোন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়? গ্রামীণ এলাকায়
ভারতবর্ষে আমরা যদি দেখি কোন ধরনের বেকারত্ব বেশি দেখা যায়, অপশন এ মৌসুমী বেকারত্ব, অপশন বি হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব, অপশন সরি 1 নম্বর পয়েন্ট বলছে মৌসুমী বেকারত্ব, অপশন 2 নম্বর পয়েন্টে বলছে ছদ্মবেশী বেকারত্ব। এবার তোমাকে এখানে খুঁজে বার করতে হবে। অপশন এতে বলছে 1, 2 উভয়, অপশন বি 1 শুধুমাত্র, অপশন সি 1, 2 কোনোটি নয়, অপশন ডি কেবলমাত্র 2। তো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর কি হবে ভালো করে খেয়াল করো। আমরা মৌসুমী বেকারত্ব বুঝলাম। যদি বলা হয় যে ছদ্মবেশী বেকারত্ব কি, ছদ্মবেশী বেকারত্ব মূলত ধরো কোনো কারখানায় 100 জন কাজ করছে, সেখান থেকে 10টা শ্রমিক যদি তুলে নেওয়া হয়, দেখা যাবে প্রোডাকশন একই, ঠিক আছে, অর্থাৎ উৎপাদন সেই একই, কোনো রকম সমস্যা হচ্ছে না। তাহলে ওই যে 10 জন এক্সট্রা ছিল, এটাকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব। অপশন এ 1 এবং 2 উভয়, এই 2 ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায় গ্রাম অঞ্চলে। কোশ্চেন নাম্বার 14 বলছে যেসব ব্যক্তি দারিদ্র সীমার উপরে ওঠানামা করে তাদেরকে কি বলা হয়? দারিদ্র সীমা, পভার্টি যে লাইন আছে, বিপিএল বলে একটা কথা রয়েছে, বিলো পভার্টি লাইন, এপিএল অ্যাভাব পভার্টি লাইন। যে দারিদ্র সীমা ধরো এটা কখনো একবার উঠছে নামছে, উঠছে নামছে, এটার অর্থনীতি ভাষায় কি বলা হয়? এটাকে বলা হয় টার্নিং পুয়ার বা দরিদ্র মন্থন বলা হয়। কোশ্চেন নাম্বার, পরবর্তী কোশ্চেন আসবো, যেসব শ্রমিক তাদের জীবিকা অর্জনের জন্য একটি উদ্যোগে অধিকারী হয় এবং চালনা করে তাদের কি বলা হয়? ধরো কোনো শ্রমিক নিজে, তুমি ধরো একটা দোকান করলে এবং সেটা পরিচালনা করলে, সেক্ষেত্রে এটাকে কি বলা হয়? নিয়মিত বেতনভুক্ত শ্রমিক, দক্ষ শ্রমিক, স্বনিযুক্ত শ্রমিক, ঠিকা শ্রমিক। তারপর কেউ একটা দোকান করলো বা একটা মুদিখানার দোকান করলো, সে নিজেই সেটা পরিচালনা করছে, সেই ধরনের শ্রমিককে আমরা বলি স্বনিযুক্ত শ্রমিক, অর্থাৎ নিজে একটা জীবিকা চালাচ্ছে নিজস্ব উদ্যোগে। কোশ্চেন নাম্বার 16 বলছে পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তি স্থল কোনটি? তো এটা আমরা লাইফ সায়েন্সের কোশ্চেন পাচ্ছি। তো আমরা বেকারত্ব থেকে কয়েকটা কোশ্চেন করালাম, বিজয়নগর সাম্রাজ্য রিলেটেড কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম, পলিটি থেকে কয়েকটা পার্লামেন্ট রিলেটেড আলোচনা করলাম, অর্থাৎ একটা টপিকের কয়েকটা প্রশ্ন কিন্তু আজকে ডিসকাস করা হচ্ছে। তো পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজ একটা এনজাইম বা উৎসেচক আমরা জানি, এটা বিভিন্ন স্থান থেকে উৎপত্তি হয় এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজ আমরা পাচ্ছি অগ্নাশয় গ্রন্থি থেকে। কোশ্চেন নাম্বার 17 বলছে কেউ ভয় পেলে কোন হরমোন নিঃসৃত হয়? কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়? পিটুইটারি, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, প্যারাথরমোন। ভয় পেলে যে হরমোন নিঃসৃত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন, যাকে সংকটকালীন, জরুরিকালীন বা আপৎকালীন হরমোন নামে আমরা জানি, অপশন সি। কোশ্চেন নাম্বার 18 এখানে আমরা পাচ্ছি যে নিচের কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? ইনসুলিন একটি হরমোন যেটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় কারণ এটা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিন কি করে? গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করে, এবং যে গ্লুকোজ নিয়ন্ত্রণ হলে শরীরে ডায়াবেটিস হয় না। কিন্তু ইনসুলিন মিশ্রণ কমে গেলে সেক্ষেত্রে শর্করার পরিমাণ শরীরে বেড়ে যাবে, ডায়াবেটিস হবে। তো ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন নামে আমরা জানি। পিটুইটারি থেকে বহু হরমোন নিঃসৃত হয়। আচ্ছা, কোনটি এদের মধ্যে কোনটি ক্ষুধা হরমোন? ক্ষুধা হরমোন কোনটি যা ক্ষুধা বাড়ায়, বেশি পরিমাণে খাদ্য গ্রহণে সাহায্য করে ও চর্বি সঞ্চয়ে সাহায্য করে? নিচের কোনটি? ইনসুলিন, রেজিস্টিন, লেপটিন, গ্রেলিন।
কোনটি ক্ষুধা হরমোন? ক্ষুধা হরমোন কোনটি? দেখো আমাদের শরীরে কি হয়, যখন অনেক সময় না খাই আমরা, একটা খিদে খিদে অনুভূতি হয়, খিদে পায়। তো সেই হরমোনটা হচ্ছে গ্রেলিন, যেটা পাকস্থলী থেকে নিঃসৃত হয়, এবং এটা মস্তিষ্কের অ্যামাইলেজে সংকেত পাঠায়, এই সরি, মস্তিষ্কে হাইপোথ্যালামাসে সংকেত পাঠায় এই গ্রেলিন হরমোন, যে খিদে পেয়েছে, শরীরে খাবার দরকার, তেল শেষ। ঠিক আছে, যখন গাড়িতে সিগন্যাল দেয়, তো সেরকম এই গ্রেলিন এটা পাকস্থলী থেকে নিঃসৃত হরমোন, যেটা আমাদের খিদে পেয়েছে কিনা সেটাকে তোমার মস্তিষ্কে জানায়। ওকে, এটা খাদ্য গ্রহণে সাহায্য করে, ক্ষুধা বাড়াতে এবং চর্বি সঞ্চয়ে সাহায্য করে থাকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? যেটা থেকে বলছিলাম যে গ্রেলিন সংকেত পাঠায় হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস এটা কোথায় আছে? ক্ষুদ্রান্তে, প্যানক্রিয়াস, মস্তিষ্ক, নাকি হৃদয় বা হার্ট? কোশ্চেন নাম্বার 20, এখানে উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্কে আছে হাইপোথ্যালামাস। তো আমাদের অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, একদম নতুন কয়েকটা ব্যাচ শুরু হয়েছে। দেখো, পরীক্ষায় তুমি চাকরি পেতে গেলে, পরীক্ষা দিয়ে চান্স পেতে গেলে তোমাকে প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে আজ এখন, এই মেন্টালিটি নিয়েই। ফর্ম ফিল আপ হোক, পড়বো, তারপরে ঠিক আছে, দেখবে সময় এমনি নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমাকে প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। তোমার যে একটা টার্গেট আছে, সেই টার্গেটটা ফুলফিল করার জন্য কিন্তু লেগে পড়তে হবে আজ এখন থেকেই। তুমি ভাবলে যে ফর্ম ফিল আপ হোক বা পরীক্ষার ডেট ঘোষণা করব, তখন সময় পার হয়ে যাবে, তুমি কিন্তু আবারও সুযোগ হারাতে পারো। যাই হোক, তো আমাদের অনেক নতুন ব্যাচ রয়েছে, প্রথমে আমি বলেছি, আমি আর বলছি না, সেই ব্যাচগুলো জয়েন করতে পারো। যদি মনে হয় যে আমি এসএসসি জিডিএমটিএস দেবো, আমাদের ব্যাচ রয়েছে, বা এনএম জিএনএম বা ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, অনেক ধরনের ব্যাচ আমরা করিয়ে থাকি। এবং আমাদের বর্তমান টিচার সংখ্যা কিন্তু অনেক বেশি, এত ব্যাচ, অনেক টিচার। হিমোগ্লোবিনের কার্যকারিতাটা কি? মানুষের রক্তে আমরা জানি হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিন গঠন করে আমাদের শরীরে আয়রন, লোহা, হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে, তাই তো? হিমোগ্লোবিনের কাজটা কি? শক্তির ব্যবহারক, জীবাণুনাশক, রক্তাল্পতা দূরীকরণে, অক্সিজেন পরিবহনে। হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে কোষে কোষে অক্সিজেন পরিবহন করে। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন আসবো, পাইরোমিটার এই যন্ত্রটি দিয়ে কি মাপা হয়? পাইরোমিটার বানানটা একটু ভুল আছে। পাইরোমিটার এটা উচ্চ তাপমাত্রা মাপতে ব্যবহার হয়। খুব উচ্চ তাপমাত্রা পরিমাপে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা কিন্তু পাইরোমিটার। বায়ুচাপ মাপতে আমরা ব্যবহার করি ব্যারোমিটার, ভূমিকম্প মাপতে রিক্টার স্কেল, সিসমোগ্রাফ আছে, আর্দ্রতা পরিমাপে হাইগ্রোমিটার আছে। এগুলো উল্লেখযোগ্য কিছু পয়েন্ট। ফুসফুসকে ঘিরে থাকা পর্দাটির নাম কি? আর ফুসফুসের আবরণীকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 23, পেরিকার্ডিয়াল, অপশন বি মেডিয়াস্টিনাল, অপশন সি প্লুরা, অপশন ডি হচ্ছে পেরিটোনিয়াল। ফুসফুসের আবরণী বা ফুসফুসকে ঘিরে থাকা পর্দার নাম হচ্ছে প্লুরা। হৃৎপিণ্ডের আবরণী হচ্ছে পেরিকার্ডিয়াম, তোমার বৃক্কের আবরণী পেরিটোনিয়াম, মস্তিষ্কের আবরণী মেনিনজেস। মানুষের স্বাভাবিক রক্তটা কেমন হয়? মানুষের স্বাভাবিক রক্ত, তো এই রক্ত বুঝতে গেলে আমাদের পিএইচ বুঝতে হবে। ব্লাড, স্বাভাবিক রক্তের পিএইচ এর মান কত, তাহলে সেটা আম্লিক না ক্ষারীয় নাকি প্রশমিত, সেগুলো আমরা বুঝতে পারবো।
ব্লাড সাধারণত মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। পিএইচ লিমিট যদি আমরা দেখি, পিএইচ লিমিটটা হচ্ছে 7.35 থেকে 7.45 এই লিমিটে থাকে সাধারণত। তো অ্যাভারেজ করলে 7.4, এটা মানুষের স্বাভাবিক গড় রক্তের পিএইচ, মানে সামান্য ক্ষারীয়, অর্থাৎ ক্ষারীয় মানে গ্রেটার দ্যান 7, 7-এর বেশি হলে ক্ষার, 7-এর নিচে হলে অ্যাসিডিক বা আম্লিক। গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো কি? গাছপালা পুষ্টি সংগ্রহ করে কোথা থেকে? বায়ুমণ্ডল, ক্লোরোফিল, মাটি, আলো। সঠিক উত্তর হবে মাটি। ঠিক আছে, অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। বিশ্বের বৃহত্তম ফুলটি কি হবে? এটা তোমরা আজকের ক্লাসে হোমওয়ার্ক করবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। যে 26টা কোশ্চেন আমাদের ছিল, এর মধ্যে তোমার স্কোর কত আসছে বলবে, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এর মধ্যে ছিল। তো যাই হোক, আমাদের বেশ কিছু ফ্রি ক্লাস আমরা কিন্তু করিয়ে থাকি দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট এই ইউটিউব চ্যানেলগুলোতে, এবং আমরা পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ব্যাচে জয়েন করতে পারো। আজকের সেশন এখানে এন্ড হচ্ছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, বাই।